হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির যে টপিক আমরা শুরু করেছি, আজকে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির লাস্ট ক্লাস। ওকে, আমরা পার্ট পার্ট করে ক্লাসটা কমপ্লিট করেছি। যারা এখনো পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসে আমরা নাইট্রোজেন প্রিপারেশন এবং তারপরে যে সমস্ত অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, সেই সমস্ত অ্যাসিড প্রিপারেশনগুলো আজকের আমরা ক্লাসে কমপ্লিট করব। ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের প্রথম যে টপিক আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। সবার প্রথম দেখে নেবো কি, সবার প্রথমে আমরা দেখব নাইট্রোজেন কি। নাইট্রোজেন হচ্ছে N2, একটা ডাই অ্যাটমিক গ্যাস। ঠিক আছে, দুটো নাইট্রোজেন অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে কত, অ্যাটমিক নাম্বারটা কত, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 7। এর মাসটা কত, এর মাসটা হচ্ছে 14.008, অ্যাপ্রক্সিমেটলি আমরা 14 নিয়ে এটাকে আমরা ক্যালকুলেট করি। এবং এর যে ভ্যালেন্সি বা যোজ্যতা সেটা হচ্ছে 3, এবং এর আণবিক ভর অর্থাৎ N2, এটা যদি আমরা 14 ক্যালকুলেট করি দেন এটা হচ্ছে 28। ওকে, তাহলে এটা একটা বেসিক একটা জায়গা ছিল নাইট্রোজেন সম্পর্কে, সেটা আমরা পড়েছি। যে কোনো গ্যাস প্রিপারেশন করার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অর্থাৎ কি কি রিয়েজেন্ট আমাদের লাগে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো চলে আসি আমরা প্রথমেই, যে আমাদের কি লাগবে হাইড্রোজেন প্রিপেয়ার করতে, দেখো সরি নাইট্রোজেন প্রিপেয়ার করতে। তাহলে আমাদের নাইট্রোজেন প্রিপেয়ার করতে আমাদের প্রথম লাগবে যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। আর কি লাগবে, আমাদের লাগবে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট NaNO2। ওকে, এই যে জিনিসটা, এই যে বিক্রিয়াটা আমাদের ঘটবে তার বিক্রিয়ার যে শর্ত, সেই শর্তটা কি প্রথমেই বলে রাখি। এই যে বিক্রিয়াটা হবে অর্থাৎ তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট এদেরকে নিয়ে, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এদেরকে নিয়ে আমরা দুটো স্টেপে, মানে হচ্ছে দুটো ধাপে আমরা নাইট্রোজেন গ্যাস আমরা পাবো। তাহলে প্রথম ধাপটা একবার দেখি আমরা, রাসায়নিক বিক্রিয়া যেটা রয়েছে কেমিক্যাল ক্যালকুলেশন, সেখানে আমরা দেখে নেবো যে প্রথম ধাপে কি তৈরি হচ্ছে। দেখো প্রথমে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর কি আছে সোডিয়াম নাইট্রাইড NaNO2। তাহলে এখানে কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে NH4NO2। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট, এই অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হচ্ছে আর হচ্ছে NaCl তৈরি হচ্ছে। আমার দরকার কি, আমার দরকার নাইট্রোজেন। তাহলে NaCl থেকে নিশ্চয়ই নাইট্রোজেন আসবে না। তাহলে সেকেন্ড স্টেপ যেটা আমাদের, যেটা সেকেন্ড স্টেজের যে রিয়াকশনটা থাকবে, সেখানে আমরা কি করব, একে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা নিয়ে চলে আসবো কাকে, অ্যামোনিয়াম নাইট্রাইটকে। এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা হিট করি তখন কি হবে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে এবং হচ্ছে ওয়াটার থাকবে। ওকে, আশা করি জায়গাটা বোঝা গেছে। দেখো একদম সিম্পল একটা ক্যালকুলেশন, মানে ইকুয়েশন, ক্যালকুলেশন নয় সরি, ইকুয়েশনটা খুব সিম্পল। কিভাবে করব দেখো, আমরা কাকে নিলাম, আমরা প্রথমে নেব সেটা হচ্ছে তোমার, এই যে দেখো কি কি লিখেছিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা নিয়েছি, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়েছি NH4Cl আর হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। ওকে, NaNO2। দেখো তাহলে আমরা নিলাম কাকে কাকে, আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটাকে নিলাম। তার সাথে নিলাম কাকে, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট NaNO2, এটা নিলাম। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে আমার তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 আর আমার তৈরি হবে NaCl। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেজ 1-এ তৈরি হবে, প্রথম ধাপে তৈরি হবে। তাহলে এইখান থেকে তো আমি নাইট্রোজেন পাবো না। তাহলে এখান থেকে যখন আমি নাইট্রোজেন পাবো না, তাহলে আমার একে নিয়ে তো কোনো চিন্তা নেই, একে বাদ দিয়ে দাও, রিজেক্ট। তাহলে আমরা একে কি করব, একে আমরা হিট করব। তাহলে একে যদি আমরা হিট করি তাহলে কি হবে, আমরা পেয়ে যাব নাইট্রোজেন আর হচ্ছে তোমার ওয়াটার, এটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটা আমরা এখানে একদম পুরো স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, নর্মাল নয়, একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো তারপরে আমরা চলে আসি নেক্সট দেখো। এরপর আমরা দেখব এই যে নাইট্রোজেন গ্যাসটা আমরা তৈরি করলাম, এই নাইট্রোজেনের ইউজ কি হবে, এটাকে আমরা কোথায় ব্যবহার করব। ডেফিনেটলি প্রথমত হচ্ছে নাইট্রোজেনের যে ব্যবহার, সেই ব্যবহার আমরা দেখব কি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে, নাইট্রোলিম। এই নাইট্রোলিম জিনিসটা কি, এটা আমরা একটু পরে পড়বো। ঠিক আছে, আমি এখনই বলবো না, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থাকে, যে নাইট্রোলিম কি, এটা কোন একটা কোশ্চেনের সাথে লেজুর কোশ্চেন হিসেবে অ্যাড হয়ে যায়, মানে 1 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে না, সেই জায়গাতে এই জিনিসটা থেকে যায়। ওকে, তাহলে এটা আমরা পড়বো কিন্তু একটু পরে। ওকে, চলো নেক্সট হচ্ছে কি, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রাইট, বিভিন্ন ধরনের যে সার আছে, সেই সার তৈরি করতে আমরা নাইট্রোজেনকে ব্যবহার করে থাকি।
এছাড়া আমরা কি জানি যে আমাদের বাড়িতে যে বাল্ব লাইটগুলো থাকে সেই বাল্ব লাইটগুলো কি হচ্ছে নাইট্রোজেন গ্যাস ফিল থাকে। ঠিক আছে, ওকে চলো এরপর আমরা আসছি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি নাইট্রোজেনের ধর্ম, প্রপার্টিজ অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের ধর্ম কি? এখন যে কোনো ধর্ম পড়তে গেলে আমাদের দুটো থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি যেটাকে আমরা বলছি ভৌত ধর্ম, আর একটা থাকে কেমিক্যাল প্রপার্টিজ যেটাকে আমরা বলছি রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা ফিজিক্যাল প্রপার্টিজটা দেখবো। এখন ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি কি পড়ে দেখো। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে থাকে সেটা হচ্ছে তোমার তার স্টেটটা থাকে, তার অবস্থাটা কিরকম। আমরা জানি নাইট্রোজেন কি সাধারণ উষ্ণতা এবং চাপে এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এটা একটা গ্যাস। ওকে, এটার কোনো কালার থাকে না, এটা হচ্ছে কালারলেস মানে বর্ণহীন, এবং এর কোনো টেস্টও থাকে না এবং এর কোনো স্মেলও থাকে না। ঠিক আছে, এটা গন্ধহীন এবং স্বাদহীন হচ্ছে একটা গ্যাস। এর যে ডেনসিটিটা এটা আমরা বলবো যে এর ডেনসিটিটা হচ্ছে তোমার ওই 14, আর এয়ারের ক্ষেত্রেও 14.4 থাকে। তার মানে আমরা বলতে পারি এটা বায়ুর চেয়ে সামান্য হালকা, খুব বেশি হালকা নয়, সামান্য হালকা। ঠিক আছে, এটা মনে রাখবো। আর শ্বাসকার্যে ডেফিনেটলি সাহায্য করে না, এবং নাইট্রোজেন মানে জলের মধ্যে খুব একটা বেশি সলিউবল নয়, এবং ডেফিনেটলি এটা কিন্তু বিষাক্ত নয়। এবং আমরা জানি আমাদের এয়ারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 78% কিন্তু তোমার নাইট্রোজেন গ্যাস থাকে। ওকে, তাহলে এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর আমরা আসছি নাইট্রোজেনের যে রাসায়নিক ধর্ম, তার যে কেমিক্যাল প্রপার্টিজ, এখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন তৈরি হয়। সবার প্রথম দেখো, আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়েছিলাম, আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম কি যে নাইট্রোজেন হচ্ছে তোমার ত্রিবন্ধন যৌগ। ঠিক আছে, ট্রিপল বন্ড ফর্ম করে। ওকে, তাহলে নাইট্রোজেন হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড এখানে ক্রিয়েট করে। এখন নাইট্রোজেনের দুটো অণুর মধ্যে আমরা দেখলাম সমযোজী ত্রিবন্ধন থাকে। এখন এই বন্ধনগুলো যেহেতু তিনটে বন্ড আছে, বুঝতে পারছো, তাহলে বন্ড যে এনার্জিটা সেটা হেভি স্ট্রং। তাহলে হেভি স্ট্রং জন্য কি হচ্ছে, এর অ্যাক্টিভিটি রেটটা কিন্তু খুব কম, সেজন্য নাইট্রোজেন কিন্তু খুব কম সক্রিয়। তুমি দেখবে 90% যে সমস্ত নাইট্রোজেনের রিয়াকশনগুলো আছে, দেখো একটা সিম্পল ফান্ডা বলি, দেখো যে এই যে বন্ডগুলো আছে, ঠিক আছে, এই তিনটে বন্ড আছে, ধরো একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, এই তিনটে বন্ড আছে। এখন একে যদি আমাকে রিয়াক্ট করতে হয়, রিয়াকশন করতে হয়, তাহলে কি হচ্ছে, আমাকে বন্ডগুলো কি হচ্ছে ব্রেক করতে হবে, একে 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 বন্ডগুলোকে ব্রেক করতে হবে। এখন এই বন্ডগুলোকে যদি আমি একটা একটা করে ভাঙতে থাকি, তাহলে আমাকে কি দরকার, আমাকে প্রচুর পরিমাণে এনার্জি দরকার। সেই এনার্জিটা আমি কিভাবে দিতে পারি, আমি দুটো প্রসেসে দিতে পারি। আইদার আমি টেম্পারেচারটাকে হাই করতে পারি, আইদার আমি প্রেশারটাকে হাই করতে পারি। তাহলে একমাত্র নাইট্রোজেন কিন্তু এর যত আমরা কেমিক্যাল প্রপার্টিসগুলো দেখবো, যত কেমিক্যাল ইকুয়েশনগুলো দেখবো, একটাও কিন্তু তোমার নর্মাল টেম্পারেচার বা নর্মাল প্রেসারে কিন্তু নয়। আমরা সব কটাই লক্ষ্য করব যেখানে হাই টেম্পারেচার অ্যান্ড অবভিয়াসলি হাই প্রেসার। ওকে, তো চলো দেখে নিই কি কি এর কেমিক্যাল রিয়াকশন আছে। তাহলে নর্মালি আমরা কি দেখলাম যে নাইট্রোজেন হচ্ছে খুব একটা সক্রিয় কিন্তু নয়, এটা লেস রিয়াক্টিভ গ্যাস হিসেবে আমরা এটাকে কনসিডার করি। ওকে, কেন করি, বিকজ দে হ্যাভ 3 স্ট্রং কোভ্যালেন্ট বন্ড। তিনটে বন্ড আছে, আর তিনটে বন্ড আছে মানে ডেফিনেটলি সেটা স্ট্রং হবে। ওকে, তো চলো একদম ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখার পর তোমরা বলবে যে এই যে চ্যাপ্টারটা অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাদের কাছে আর ডিফিকাল্ট বা বোরিং লাগছে কিনা। চলে আসি আমরা হাইড্রোজেনের সাথে আমার রিয়াকশনটা দেখব। এই রিয়াকশনটা অলরেডি আমরা কিন্তু পড়ে নিয়েছি, কোথায় পড়েছি বলতো, অ্যামোনিয়া প্রিপারেশনে দেখ। চলো আরেকবার রিভিশন করে নিই, অসুবিধা কি আছে। দেখো প্রথমত যে এই রিয়াকশনটা আমি তোমাদের তখনও বলেছিলাম পড়ানোর সময় যে এটা আমাদের পরীক্ষার প্রসপেক্টিভ দিক থেকে এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ে। তো চলে আসি এখানে কি কি বলছে দেখো। এখানে বলা হচ্ছে আমাকে নিতে হবে কাকে কাকে, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। ভলিউম রেশিওটা কি থাকবে বা মোল রেশিওটা 1:3 এই রেশিওতে থাকবে। ওকে, নেক্সট এখানে কি কি আমার এখানে কন্ডিশন কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন সেটা কি, যেটা হচ্ছে 200 atm প্রেসার থাকবে, এটা একটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে হাই টেম্পারেচার 550 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো বইতে এটা 450 লেখা থাকে, তো ডাজন্ট ম্যাটার, 450 থেকে 550 মানে টেম্পারেচারটা খুবই হাই হতে হয়। এবং আমরা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করব, সেটা হচ্ছে আয়রন ডাস্ট আর মলিবডিনাম। এটা তোমার কি থাকবে, এটা প্রমোটার থাকবে, মলিবডিনামকে আমরা প্রভাবক থাকবে। এদের প্রেজেন্সে কি হবে যে আমরা যদি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশন করি তাহলে অ্যামোনিয়া এবং প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম N2 + 3H2, এখানে হচ্ছে 2NH3 প্লাস হচ্ছে 22.4 কিলো ক্যালোরি এনার্জি এটা রিলিজ হচ্ছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো 200 atm প্রেসার, 550 হাই টেম্পারেচার এবং প্রেজেন্স অফ আয়রন ডাস্ট অ্যান্ড হচ্ছে প্রমোটার হিসেবে আমাদের থাকবে মলিবডিনাম। ওকে, চলো
নেক্সট 2 নম্বর আমরা চলে আসছি, সেটা কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এখন দেখো সিম্পল ফান্ডা, এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট, দেখো জিনিসটা ভালো করে জানো। যখন স্পার্কেলিং হয় মানে বিদ্যুৎ স্ফোরণ হয়, মানে যেটাকে আমরা বলছি যখন বাজ পড়ে, বজ্রপাত যখন হয়, তড়িৎ স্ফুলিঙ্গ যখন হয়, সেই তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে তখন কি হয়, হেভি টেম্পারেচার থাকে, আমরা জানি টেম্পারেচার কত থাকে, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। ওই টেম্পারেচারে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে কি তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই N2 প্লাস O2 সমান হচ্ছে NO, এবং এখানে কি হয়, এনার্জি রিলিজ হয়, এনার্জি কিছু বেরিয়ে যায়। এখন এই নাইট্রিক অক্সাইডটা যেটা তৈরি হয়, সেই নাইট্রিক অক্সাইডটা যখন এক্সেস অক্সিজেনের প্রেজেন্সে কি হবে, সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন বৃষ্টির জলের সঙ্গে মিশবে, তখন কি হবে, নাইট্রিক অ্যাসিড ফর্মেশন করবে। এই যে NOটা আছে না, এই NOটা কি করছে, আরো এক্সট্রা অক্সিজেনের সাথে অ্যাড হয়ে আমার তৈরি করবে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার যদি বৃষ্টির জল বা ওয়াটারের সাথে মিশে, এটা তৈরি করছে তোমার HNO3 নাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু যখন বৃষ্টির আকারে যখন ফুটবে, তখন সেটাকে আমরা অ্যাসিড রেন বলবো। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসছে আমরা ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। এখন দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে কি কি হয়, এখন আমি তোমাদেরকে কি বলেছি যে নাইট্রোজেন কিন্তু কোনোটাই কিন্তু টেম্পারেচার ছাড়া কিন্তু হবে না। এগুলো কি, এই ধরনের যে রিয়াকশনগুলো, এগুলো কি রিয়াকশন বলে, এগুলোকে বলা হচ্ছে এন্ডোথার্মিক। ঠিক আছে, দেখো একটা বাংলায় টার্ম থাকে তাপমোচী, আর একটা হচ্ছে তাপগ্রাহী। এখন বাংলা টার্মগুলো খুব ভুলিয়ে যায় আমাদের, সেজন্য আমরা ওইসব জিনিসের কোনো কনসেপ্টেই যাবো না। আমরা কি যাবো, এন্ডোথার্মিক আর হচ্ছে এক্সোথার্মিক। এন্ডো মানে হচ্ছে এন্ট্রি, থার্মিক মানে হচ্ছে হিট। তাহলে হিটের এন্ট্রি হচ্ছে, মানে যে কেমিক্যাল রিয়াকশনের জন্য আমার হিট প্রয়োজন, তাকে আমরা বলবো এন্ডোথার্মিক। এক্সো মানে কি এক্সিট, তাহলে যে কেমিক্যাল রিয়াকশনেতে এক্সিট হচ্ছে তাকে আমরা বলবো এক্সোথার্মিক। কাল কি এক্সিট করবে, থার্মিক মানে কি হিট, তার মানে হিটটা রিলিজ হবে, দ্যাট ইজ কল এক্সোথার্মিক। ডেফিনেটলি বস, চলো তারপরে চলে আস নেক্সট। আচ্ছা মাইকটা একটু ডিস্টার্ব করছে, সেজন্য মাইকটাকে বারবার করে আমি একটু চেক করে দেখছি, নো প্রবলেম। চলো এরপর দেখো, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়াতে কি হবে, উত্তপ্ত অবস্থায় যদি আমরা ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া করি, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করবে। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইড হচ্ছে Mg3N2, এটা তৈরি করবে। ঠিক আছে, চলে আসি এরপরে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পড়বো, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম না, যে নাইট্রোলিম কি, সেই নাইট্রোলিমের কথাটা আমি তোমাদেরকে তখন বলিনি, এখানে আমি তোমাদেরকে বলবো বলে আমি জিনিসটাকে এখানে একটু স্কিপ করেছিলাম। ওকে, তো চলো নাইট্রোলিমটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মিক্সচার। কার কার মিক্সচার, দেখো ক্যালসিয়াম সায়ানামাইড আর হচ্ছে কার্বন। এই ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের যে মিক্সচার, সেটাকে আমরা বলছি নাইট্রোলিম। এটা কিভাবে তৈরি হয় স্যার, দেখো এটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, CaC2 আর হচ্ছে তোমার নাইট্রোজেন। এদের দুজনকে একসাথে নিয়ে কি করা হবে, টেম্পারেচারটা কথা আমি তোমাদেরকে বলেইছি যে নাইট্রোজেনের কোনো কাজ কিন্তু লো টেম্পারেচারে হয় না, নাইট্রোজেনের সমস্ত জিনিসের জন্য কি দরকার, হাই টেম্পারেচার দরকার। তাহলে এখানে টেম্পারেচারটা কত, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেতে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের রিয়াকশন হলে তৈরি হয় ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন। এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটাকে আমরা বলবো তোমার, এই মিক্সচারটাকে আমরা কি বলবো, এই মিক্সচারটাকে আমরা বলবো নাইট্রোলিম। তাহলে নাইট্রোলিম কি, তা নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বাদামি বর্ণের, এটা কালারটা হয় ব্রাউন কালারের হয়, এটাকে আমরা বলছি নাইট্রোলিম। এটা কি মেনলি কি ক্ষেত্রে ইউজ করা হয়, এটা ইউজ করা হয় জমিতে সার হিসেবে, এটা কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে এটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা একটা অবশ্যই বলো। এতদূর পর্যন্ত যারা ক্লাসটা করলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে। আর ডেফিনেটলি আমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমরা করিয়েছি। তোমরা কি করবে, তোমরা চ্যানেলে চলে যাও, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টটা কোথায় পাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো। তোমাদের সেকেন্ড সাবমিটিভে যে যে চ্যাপ্টারগুলো আছে, বা এছাড়া তোমাদের ফার্স্ট সাবমিটিভে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের হয়েছে, তোমাদের হয়তো ডাউট থাকতে পারে, একবার যাও ক্লাসটা দেখো। আমাদের চ্যাপ্টারটা এটা হয়ে যাওয়ার পরে আমরা এরপর কি করব, আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসারের একটা সিরিজ শুরু করব, খুব শীঘ্রই স্টার্ট করতে চলেছি। সেখানে তোমরা কি পাবে, সেখানে তোমরা বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কি করতে হবে, জাস্ট আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, ব্যাস, আর কিছু তোমাদের করতে হবে না। তো চলো আমরা চলে আসি নাইট্রোজেনের আবদ্ধীকরণ, আমরা কিভাবে নাইট্রোজেনকে একটা জায়গাতে স্টোর করব, সেই স্টোরিং প্রসেসটা একটু দেখব। দেখো
এখন যেরকম এখানে লেখা আছে আমি সেরকম তোমাদের সামনে পড়বো। দেখো বলছে আকাশে মেঘের, সরি চলো, বলছে আকাশে মেঘের বিদ্যুৎক্ষরণের সময় বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেনে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। যে একটু আগে আমরা দেখলাম যেটার জন্য কত ডিগ্রি টেম্পারেচার দরকার, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার। এটা কি হয়, যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, বেশ ঘটলো। দিয়ে বলছে উৎপন্ন নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আমি তোমাদেরকে একটু আগে কেমিক্যাল রিয়াকশনটা দেখালাম। দেখো এই জায়গাতে দেখিয়েছি না, যে এই যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রিক অক্সাইডটা আছে, এটা কি করছে, তোমার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। দেখো সেই কথাটাই কিন্তু এখানে তোমাকে পরিষ্কারভাবে এখানে বলা আছে। এই যে নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো, এটা ঠান্ডা জলীয় বাষ্প বা শীতল জলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, HNO2 এবং HNO3 এই অ্যাসিডটা উৎপন্ন করে এবং সেটা ভূপৃষ্ঠে পড়ে। যেটা আমি তোমাদেরকে বললাম, যেটা আমরা অ্যাসিড বৃষ্টি হিসেবে বলছি। এটা কি হয়, এইভাবে তোমার ভূপৃষ্ঠ ধাতব যৌগের সঙ্গে অ্যাসিড দুটো বিক্রিয়া করে নাইট্রাইট এবং নাইট্রেট এই লবণে পরিণত হয়ে খাদ্য, উদ্ভিদের খাদ্য হিসেবে মাটিতে সঞ্চিত থাকে। এছাড়া এইটা ছাড়া আর একটা প্রসেসে হয়, সেটা কি বলতো, বিভিন্ন যে সমস্ত ধনচে জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে বা ডাল জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে, তাদের যে মূল থাকে, সে মূলের মধ্যে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সায়ানোব্যাকটেরিয়া থাকে, যেগুলো কি করে, যেগুলো বাতাস থেকে ডাইরেক্ট তোমার নাইট্রোজেনকে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বাড়ায়। নাইট্রোজেন কি করে বলতো, যে মাটির ফার্টিলিটি পরিমাণটা কিন্তু বাড়ায়। ঠিক আছে, নাইট্রোজেন কিন্তু চাষবাসেতে হেল্প করে। সেজন্য কি বলা হয় বলতো, যে একটা জমিতে একই ধরনের ফসল কিন্তু চাষ করতে বারণ করা হয়। সেজন্য বারবার করে আমরা ডাল জাতীয় বিভিন্ন ধরনের ফসল যত আমরা বেশি চাষ করব, তত কি হবে, সেই মাটির কিন্তু ফার্টিলিটিটা বাড়বে, তার উর্বরতা শক্তিটা বাড়বে। তো চলো এই জায়গাটা একটু দেখে নিলাম। বেশ, এটা কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, বেশ, এরপরে চলেছে। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, আমরা প্রথমে পড়ে নিয়েছি তোমার অ্যামোনিয়া গ্যাস পড়ে নিয়েছি, NH3 পড়েছি, হাইড্রোজেন সালফাইড গ্যাস পড়েছি, আমরা নাইট্রোজেন গ্যাসও পড়ে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা পড়বো আমাদের অ্যাসিড প্রিপারেশন পড়বো। অ্যাসিড প্রিপারেশনের মধ্যে আছে কি কি আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, HCl আছে, নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 আছে, এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 আছে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারলাম। ওকে, চলো তারপর আমরা নেক্সট আসছি। দেখো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে HCl এর শিল্প উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ HCl। ঠিক আছে, তাহলে HCl এর যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের জন্য আমরা কতগুলো মেথডকে আমরা এখানে ফলো করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে সিনথেটিক প্রসেস। সিনথেটিক প্রসেসটা কি, এখানে কি বলছে আমরা একটু দেখি। ওকে, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে সমান আয়তনের হাইড্রোজেন ও ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেনের থেকে মানে হাইড্রোজেনের পরিমাণটা ডেফিনেটলি একটু বেশি থাকবে, সমান আয়তনের নলের মধ্যে দিয়ে নিয়ে সিলিকা দিয়ে তৈরি একটি দহন প্রকোষ্ঠে চালনা করে দহন করা হয়। দহনের ফলে হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হয়ে HCl গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কি বলছে বলতো, এখানে নর্মালি কি হচ্ছে, হাইড্রোজেন আর ক্লোরিন এদেরকে কি করা হচ্ছে, এদেরকে একসাথে মিক্সড আপ করা হচ্ছে, এবং এদের যে পোর্শনটা সেটা কি, সেটা হচ্ছে 1:1 রেশিওতে। কিন্তু এখানে বলা হয় যে 1:1 রেশিও হলেও হাইড্রোজেনের পরিমাণটা একটু সামান্য বেশি নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার হিমকক্ষের মধ্যে দিয়ে চালনা করে ঠান্ডা করা হয় এবং জলের ধারায় দ্রবীভূত করা হয় এবং উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিচে বের করে নেওয়া হয়। তাহলে প্রথমে কি করা হচ্ছে, এটা এই যে আমরা রিয়াকশনটা আমরা দেখবো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনেতে, এখানে কি হবে, আমাদেরকে দুটো প্রসেস আমরা এখানে ফলো করব। কি কি প্রসেস, নাম্বার 1, প্রথমে কি হচ্ছে, তোমার হাইড্রোজেন আর ক্লোরিন এদেরকে কি করা হচ্ছে, এদেরকে একসাথে মিক্সড আপ করা হবে। মিক্সড আপ করার পর আমাদের তৈরি হবে কি, সেটা হচ্ছে HCl গ্যাস। এখন এই যে HCl গ্যাসটা তৈরি হচ্ছে, ভালো করে শুনবে ব্যাপারটা, এই HCl গ্যাসের মধ্যে যখন আমরা ঠান্ডা জল অ্যাড করছি তখন তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা একটা প্রসেস যেটাকে আমরা বলছি সিনথেটিক প্রসেস। ওকে, প্রসেস নাম্বার 2, HCl প্রিপারেশনের 2 নম্বর যে প্রসেসটা আছে সেটা কি বলছে দেখো, এটার নাম হচ্ছে তোমার লাব্লাং পদ্ধতি। লাব্লাং পদ্ধতিতে কি বলা হচ্ছে, এই লাব্লাং পদ্ধতিতে বলা হচ্ছে কি, সাধারণ লবণের সঙ্গে, ঠিক আছে, সাধারণ লবণ মানে হচ্ছে NaCl, দেখো সেই NaCl এর সঙ্গে আমরা যদি গাঢ় H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 যদি মেশানো হয়, ঠিক আছে, তাহলে NaCl আছে, তার সাথে আমরা মেশাচ্ছি কি, গাঢ় H2SO4, এবং ডেফিনেটলি টেম্পারেচার কত হবে, টেম্পারেচার হচ্ছে তোমার 600 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা হিট করি তাহলে কি হবে, সোডিয়াম সালফেট
Na2SO4 আর হচ্ছে HCl গ্যাস তৈরি হবে। ঠিক আছে, এখানে কিন্তু HClটা গ্যাস তৈরি হবে। এই যে HCl গ্যাসটা আছে, এই গ্যাসটাকে আমরা যদি ঠান্ডা জলের সঙ্গে মেশাই, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি দাও, এরপরে আমরা যে জিনিসটা পড়বো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম প্রসপেক্টিভ দিক থেকে, সেটা হচ্ছে কি যে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি। ঠিক আছে, এই নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন যে পদ্ধতিটা আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোথায় উঠে গেল, এই যে, এবং এই যে আছে যেটা স্পেশালি আমাদের যে অসওয়াল্ড পদ্ধতি যেটা আছে, এটা আমাদের এক্সাম প্রসপেক্টিভ দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 2026-এর মাধ্যমিকের জন্য এই কোশ্চেনটাকে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটাকে আমরা তুলে ধরবো। ঠিক আছে, তো চলো কি বলছে আমরা একটু দেখে নিই। বেশ, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে শুষ্ক অ্যামোনিয়া, ঠিক আছে, ড্রাই অ্যামোনিয়া থাকবে, সেই গ্যাসের সঙ্গে শুষ্ক বায়ু মানে অক্সিজেন, তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের মিক্সড আপ করা হবে। এবং ডেফিনেটলি কন্ডিশন কি বোঝা যাবে, কন্ডিশন বলছে যে 7 to 8 বায়ুমণ্ডলীয় চাপ থাকবে এবং 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকবে। তাহলে উত্তপ্ত 10% রোডিয়ামযুক্ত প্লাটিনাম তারজালি, তাহলে এখানে কি 10% রোডিয়ামযুক্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে আমরা যদি অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়। দেখো খুব ভালো করে শুনবে, এটা খুব একটা ভালো একটা প্রসেস। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাকে ড্রাই অ্যামোনিয়া নিচ্ছ, বেশ, ড্রাই অ্যামোনিয়া নিলে এবং শুষ্ক বায়ু নিচ্ছ, যে বায়ুর মধ্যে কোনো কিন্তু ধূলিকণা বা জলীয়বাষ্প কোনো কিছু থাকবে না। ঠিক আছে, বায়ু মানে কি, সেখান থেকে তুমি অক্সিজেন নিচ্ছ, তাহলে অক্সিজেন নিচ্ছ অ্যামোনিয়ার সাথে। এবং কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে তোমাকে এখানে বলা আছে কি যে 7 থেকে 8 বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, প্রেশার থাকবে, এটিএম প্রেশার থাকবে, আর হচ্ছে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে। এই টেম্পারেচারে কি হচ্ছে, ওই অ্যামোনিয়া কি হচ্ছে অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে। ঠিক আছে, অক্সিডাইজ হচ্ছে, অক্সিডাইজ হয়ে কি হচ্ছে, এখানে নাইট্রিক অক্সাইড তৈরি করছে। ওকে, এবং এখানে আমরা অনুঘটক হিসেবে কি পাবো, সেটা হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসেবে আমরা রোডিয়াম প্লাটিনাম যুক্ত যে তারজালি, সেই তারজালিটা আমরা প্লাটিনাম তারজালি আমরা ইউজ করে থাকবো। এখন ভালো করে শুনবে, এখন এই যে তারজালি আমরা দেখতে পাচ্ছি যে এই তারজালির উপর মানে সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নাইট্রিক অক্সাইডটা তৈরি হচ্ছে। এখন এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হচ্ছে, এই নাইট্রিক অক্সাইডটা আবার যদি এক্সেস অক্সিজেন তার সাথে যদি মিশে, তাহলে কি তৈরি হবে, সেটা তৈরি হবে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা তৈরি হবে NO2। ওকে, এই NO2টা যদি জলে মেশে, তাহলে তৈরি হবে তোমার নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশনটা যেটা রইলো, এটা আমাদের টোটাল 3টে স্টেপে হচ্ছে। কি কি, স্টেপ 1-এ কি হলো, সেখানে হচ্ছে ড্রাই অ্যামোনিয়া নিচ্ছ এবং এয়ার নিচ্ছ, এয়ার মানে স্পেশালি অক্সিজেন নিচ্ছ। তাহলে অক্সিজেন কি করছে, অ্যামোনিয়াকে জারিত করছে, সেখানে কি হচ্ছে, নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, অক্সিডাইজ হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। ওই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো, সেই নাইট্রিক অক্সাইডটা তোমার এক্সেস অক্সিজেনের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো। ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন জলের মধ্যে মিশছে, তখন তৈরি হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড। ওকে, তাহলে এই রিয়াকশনটা যদি আমাদের পরীক্ষায় পড়ে, আমাদের যদি এই জিনিসটা পড়ে, তাহলে এটা আমাদের করা কোনো ব্যাপার হলো, ইজিলি আমরা একদম পুরো কনসেপ্টের সাথে 3টে স্টেপ আছে, 3টে স্টেপ আমরা পড়ে নেবো। এটা কি আমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে? দেখো, আর এই কেমিক্যাল রিয়াকশনগুলো সব থেকে ইজিয়েস্ট। ঠিক আছে, তোমরা এই 4 দিয়ে এগুলো মনে রাখবে না, 4, 5 এসব দিয়ে মনে রাখবে না, তোমরা নর্মালি NH3 প্লাস O2, তাহলে NO প্লাস হচ্ছে H2O। তারপরে তোমরা এটাকে ব্যালেন্স করার জন্য ডেফিনেটলি করবে। আর লক্ষ্য করে দেবে এই যে রিয়াকশনটা, এটা কিন্তু তোমার বোথ সাইডে হয়, সেজন্য এটা এতটা এরকম দেওয়া আছে, বাকিগুলো কিন্তু তোমার ওয়ান সাইডেড রিয়াকশন। ওকে, চলো নেক্সট চলে আসি, আর বেশি নেই আমাদের, একদম লাস্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন। সালফিউরিক অ্যাসিড প্রিপারেশনের জন্য যেটা আমাদের যে প্রসেসটা সব থেকে আমাদের বেস্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। এটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এই যে প্রসেসগুলো বলছি, হারবার প্রসেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস, অসওয়াল্ড প্রসেস, এই যে জিনিসগুলো কোনটাতে কি তৈরি করা হয়, এটা ডেফিনেটলি কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু আমাদের অনেক সময় MCQ বা সত্য মিথ্যা বা ম্যাচিং, কলাম ম্যাচিং এর ক্ষেত্রে এই সমস্ত কোশ্চেনগুলো আমাদেরকে দিয়ে দেয়। তো চলো দেখে নি কি হয়, সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয়। দেখো প্রথমে কি বলছে, দেখো নীতিটা কি বলছে, দেখো প্রথমে সালফার বা আয়রন পাইরাইটিসকে বায়ুতে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। বেশ, তাহলে প্রথমে হচ্ছে সালফার আছে, সেই সালফারকে কি করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, আর পোড়ানো হচ্ছে মানে তার সাথে কি অক্সিজেন অ্যাড হবে, তাহলে সেটা কি হবে, অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হয়ে তৈরি হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। তাহলে প্রথমে তৈরি হয়ে গেল আমার সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, বেশ, নেক্সট দেখো,
এরপর বলছে যে এটা সালফার ডাইঅক্সাইড আমরা দুটো জিনিস ভাবে তৈরি করতে পারি। এক হচ্ছে আমরা ডাইরেক্ট সালফারকে নিতে পারি, অথবা আমরা আয়রন পাইরাইটিস মানে Fe2 এই দুজনকে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমরা এই দুটো রিয়াকশনের মধ্যে যে কোনো একটা করলেই তোমাদের হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কি করব? নেক্সট হচ্ছে এই যে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড আছে, এই সালফার ডাইঅক্সাইডকে আমরা কি করছি, এই সালফার ডাইঅক্সাইডকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1 to 2 বায়ুমণ্ডলীয় প্রেসার আমরা কি করছি, এখানে অনুঘটক হিসেবে আমরা কি নিচ্ছি, প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। সেই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে আমরা যদি এর মধ্যে দিয়ে একটা এয়ার পাস করব, যেখানে ডেফিনেটলি কি থাকবে, তোমার অক্সিজেন থাকবে এবং সেটা পিওর, সেখানে না ধূলিকণা থাকবে না কিন্তু কোনো জলীয় বাষ্প থাকবে, তাহলে কি হবে, সেখানে তৈরি হবে তোমার সালফার ট্রাইঅক্সাইড, এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, SO3। তাহলে আমরা কি দেখলাম এখানে পর্যন্ত, এখনো পর্যন্ত কি কি দেখলাম, দেখো প্রথমে কি করলাম, প্রথমে সালফার নিলাম, তাকে পোড়ানো হলো, তাহলে সালফারকে পুড়িয়ে তৈরি হলো কি, সালফার ডাইঅক্সাইড। দেন কি হলো, এই যে সালফার ডাইঅক্সাইডটা রয়েছে সেটাকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 to 2 বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই চাপ এবং প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে এরা কি হচ্ছে, এরা হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে। তখন কি হচ্ছে, এই যে এয়ার এবং এই এয়ারটার মধ্যে কি থাকছে, এবং অবভিয়াসলি কি হচ্ছে, দেখো একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখেছো কি, যেখানে আমরা প্লাটিনাম ইউজ করছি সেখানে কিন্তু যে এয়ারটা নিচ্ছি সেই এয়ারটা কিন্তু একদম পিওর এয়ার নিচ্ছি, মানে যার মধ্যে শুধুমাত্র অক্সিজেন থাকবে, না ধূলিকণা থাকবে না সেখানেতে তোমার জলীয় বাষ্প থাকবে, এগুলো কিন্তু কিছু থাকছে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো এই জিনিসটার মধ্যে থেকে। তাহলে সেখানে কি হচ্ছে, দেখো সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে সালফার ডাইঅক্সাইডটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি করছে কি, সালফার ট্রাইঅক্সাইড। ওকে, এখানের মধ্যে ক্লিয়ার। এই যে সালফার ট্রাইঅক্সাইডটা আছে, এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম প্রসপেক্টিভ দিক থেকে। এই যে সালফার ট্রাইঅক্সাইডটা আছে, এটা 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত হয়ে ওলিয়াম উৎপন্ন করে। তাহলে পরীক্ষাতে একটা কোশ্চেন পড়ে যে ওলিয়াম কি, হোয়াট ইজ ওলিয়াম। তাহলে ওলিয়াম হচ্ছে কি না, যে সালফার ট্রাইঅক্সাইডটা যেটা থাকে সেটা 98% কনসেন্ট্রেটেড H2SO4 এর দ্বারা শোষিত হয়ে একটা যৌগ তৈরি করে, যেটা নাম হচ্ছে H2S2O7, এটাকে আমরা বলছি ওলিয়াম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 মার্কসের কোশ্চেন থাকে যে ওলিয়াম কি। তাহলে ওলিয়াম হচ্ছে তোমার কি, H2S2O7, এটা কি হয়, সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে H2SO4 মিশে গাঢ়, এটা কিন্তু কনসেন্ট্রেটেড থাকে। ঠিক আছে, এখন এই যে ওলিয়াম আছে, এই ওলিয়ামটাকে আমরা তারপর আস্তে আস্তে এর মধ্যে আমরা যখন জল অ্যাড করবো, কারণ বুঝতেই পারছো এখানে 98% কনসেন্ট্রেটেড H2SO4 থাকে, তাহলে এখানে আস্তে আস্তে যখন আমরা জল অ্যাড করবো এখান থেকে তৈরি হবে তোমার H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আমাদের দুটো কোশ্চেন হয়, ভালো করে মন দিয়ে শুনবে। একটা হচ্ছে যে এরকম একটা কোশ্চেন পড়ে যে যে যৌগটা থেকে বা যে কম্পাউন্ডার থেকে ডাইরেক্ট আমরা H2SO4 পাই সেই কম্পাউন্ডটার নাম কি, সেটার নাম হচ্ছে তোমার ওলিয়াম। এটা একটা মনে রাখবে। কোন গ্যাস থেকে আমরা সালফিউরিক অ্যাসিডকে ডাইরেক্টলি পাচ্ছি, সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এটা সালফার ডাইঅক্সাইড কিন্তু নয়। তাহলে সালফার ডাইঅক্সাইডটা প্রথমে সালফার ট্রাইঅক্সাইড হয়, দেন ওলিয়াম ফর্ম করে, তারপরে হয় H2SO4। তাহলে পুরো জিনিসটাকে আমি একবার তোমাদেরকে রিপিট করছি। প্রথমে কি হলো, প্রথমে দেখো যেটা সালফার ছিল বা আয়রন পাইরাইটিস, যে কোনো একটা মনে রাখলেই হবে। সালফার কি হচ্ছে দেখো, তাহলে সালফারটা অক্সিডাইজ হচ্ছে, দিয়ে তৈরি করছে সালফার ডাইঅক্সাইড। ওই সালফার ডাইঅক্সাইডটা এগেন আবার অক্সিডাইজ হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 to 2 অ্যাটমসফেরিক প্রেসার, প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে সেটা কি হচ্ছে তোমার SO3 সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে। ওই যে সালফার ট্রাইঅক্সাইডটা আছে সেটা 98% কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে শোষণ করছে, মানে তাদের সাথে মিশে তৈরি করছে কি ওলিয়াম, H2S2O7। এই যে ওলিয়ামটা তৈরি হলো, এই ওলিয়ামটাতে পরে প্রয়োজন মতো জল অ্যাড করে আমরা পেয়ে যাব কি H2SO4। ঠিক আছে, এটা কিন্তু একটা কন্ট্যাক্ট প্রসেস। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার নিচে দেখো একটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কি বলছে আমরা একটু দেখে নিই। এখানে কি বলেছে দেখো, বলেছে সালফার ট্রাইঅক্সাইড ও জলের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা আমরা বললাম। কিন্তু SO3 কে সরাসরি জলে মেশালে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ওই তাপের ফলে বেশিরভাগ SO3 কুয়াশার মতো বেরিয়ে যায়, তাই খুব সামান্য দ্রবীভূত হয়। এই জন্য SO3 কে প্রথমে 98% H2SO4 দ্বারা শোষিত করা হয় এবং পরে প্রয়োজন মতো জল মেশানো হয়। পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে থাকে। কিরকম কোশ্চেনটা থাকে যে
SO3 থেকে আমরা ডাইরেক্ট ওকে জল মেশাচ্ছি না কেন, মানে SO3 থেকে আমরা ডাইরেক্ট H2SO4 প্রিপেয়ার করছি না কেন, কেন আমরা ওখানে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে এটাকে ওলিয়াম ফর্ম করছি, তারপর তাকে জল মেশাচ্ছি, কেন করছি? তার কারণটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, একদম পুরো সিম্পল হয়ে গেল। কি যে SO3 কে আমরা যদি জলে মেশাই তাহলে কি হবে, প্রচুর তাপ উৎপন্ন হবে, অনেক হিট তৈরি হবে, যার ফলে কি হচ্ছে বেশিরভাগ যে SO3 সেটা কিন্তু কি কুয়াশার মতো, সেটা কি হচ্ছে, ওটা তো গ্যাস একটা, ওটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে খুব সামান্য পরিমাণ SO3 কিন্তু তোমার ওয়াটারের মধ্যে সলিউবল হবে, যার জন্য আমরা কিন্তু বেশি পরিমাণ অ্যাসিড কিন্তু পাবো না, অর্থাৎ যতটা SO3 থাকবে আমরা কিন্তু তার দেখা যাচ্ছে 1/3ও কিন্তু আমরা H2SO4 পাচ্ছি না, মানে আমাদের বেশিরভাগটা কি হচ্ছে, আমাদের বেশিরভাগটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকের এই ওয়ান শট ক্লাসেতে আমরা কমপ্লিটলি, মানে আমাদের এটা অ্যাকচুয়ালি পার্ট 3 ক্লাস, পার্ট 1 পার্ট 2 ক্লাস যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। এছাড়া আমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখো যে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ওগুলো আমরা পার্ট পার্ট করে একটা করে ওয়ান শট ক্লাস আছে, ঠিক আছে? তাহলে টোটাল আমরা 3টে ক্লাসের মধ্যে আমাদের যে মাধ্যমিকের যে ইনঅর্গানিক যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই চলে এসেছে, সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা কিন্তু এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পড়বে, তোমরা ভালোভাবেই জানো। আর তোমাদের যাদের যাদের এই ইনঅর্গানিক কেমিস্ট্রিটা প্রবলেম হচ্ছিল তোমরা একবার অবশ্যই ভিডিওটা দেখো, এবং দেখার পর অবশ্যই জানিও যে তোমাদের এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আর কোনো ডাউট আছে কিনা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবে।